গল্পকথন বাই আদর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আমাদের পূর্বের ভিডিওগুলোতে শঙ্খচূড় প্রথম খণ্ডের সম্পূর্ণ বইটি অডিও আকারে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে প্রথম পর্ব শুনে নিতে পারেন। অরুণাদিত্যের আচমকা মনে হলো তীব্র বিষধর কোনো সাপ বুঝি তার বাঁ কাঁধে ছোবল মেরেছে। চকিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল সে, কিন্তু পারল না। সারাশির মতো দুটি হাত পেছন থেকে আঁকড়ে ধরেছে তাকে। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতবিহ্বল বোধ করলেও বিপদ বুঝতে খুব একটা বিলম্ব হলো না। এমন পরিস্থিতিতে প্রতাপনারায়ণ বা রত্নেশ্বর ঠাকুর হলে কি করতেন? মাথা ঠান্ডা রাখতেন। সেও তাই করল। নিজেকে ছাড়ানোর চেষ্টা বাদ দিয়ে আলগোছে শরীরের ভারটা ছেড়ে দিল নিচের দিকে। যেন ওই এক আঘাতেই পুরোদস্তর ধরাশায়ী হয়েছে সে। পেছনের লোকটা সম্ভবত আঁচ করতে পারেনি বিষয়টা। ফলে অরুণকে সঙ্গে নিয়েই মাটিতে ছিটকে পড়ল সেও। আততায়ী দুজন, ভোলা আর বীরু। বীরু তাকে ছুরি মেরেছে, আর জাপটে ধরেছিল ভোলা। সে অতটা বলশালী নয়। গাঁজা ভাং খাওয়া শরীরটা নেহাত পলকায়। ফলে অরুণের ভার সামলাতে পারল না। আজ পূর্ণিমা হলেও ঘন গাছপালার কারণে এই জায়গাটি অন্ধকার। সমস্যা হচ্ছে, এই জমাট অন্ধকারে বীরু বুঝবে কি করে যে কোনজন ভোলা আর কোনজন অরুণ? বিভ্রান্ত সতর্ক পদক্ষেপে দুপা সামনে এগোলো সে। তারপর চেঁচিয়ে ডাকল, ভোলা, ভোলা। ভোলা গঙ্গানি স্বরে জবাব দিল। তার মাথাটা বেকাপ্পাভাবে আঘাত পেয়েছে কুয়োর দেয়ালে। ব্যথায় টনটন করছে জায়গাটা। উঠে দাঁড়াতে গিয়ে আবিষ্কার করল মাথা ঘুরছে, পা টলমল। অরুণ অবশ্য নড়ল না, পড়ে রইল মৃতের মতো। বীরু বলল, কি হলো তোর? ছোকরাটা মরেছে? জানি না, নাড়াচাড়া তো নেই। বলতে বলতে কুয়োর দেয়াল ধরে উঠে দাঁড়ালো সে। আমার মাথাটা মনে হয় গেছে। গেছে মানে? রক্ত বেরুচ্ছে, থেতলে গেছে কানের কাছে। কি বলিস? ভোলা এই প্রশ্নের জবাব দিল না। তবে পেছনে কারো পায়ের শব্দে হঠাৎ সচকিত হয়ে উঠল বীরু। মাথা ঘুরিয়ে তাকালো। ভানু এসে দাঁড়িয়েছে সেখানে। বীরু সতর্ক কণ্ঠে বলল, ভোলা, তুই দেখ ওই ছোকরাটার কি অবস্থা। আমি এটাকে সামলাচ্ছি। বলেই সামনে এগুতে লাগলো সে। কিন্তু তার আগেই ভোলার চিৎকার শোনা গেল, সঙ্গে কুয়োর জলে ভারী কিছু পতনের শব্দ। অরুণ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তার কাঁধের আঘাত কতটা গুরুতর এখনো জানে না সে। তবে পলকা টলমল ভোলাকে এক হাতের ধাক্কায় কুয়োয় ফেলে দিতে খুব একটা কসরত করতে হয়নি তাকে। বীরু যতক্ষণে ঘটনা বুঝল ততক্ষণে পরিস্থিতি পাল্টে গেছে। এখন দুজন মানুষের বিপরীতে সে একা। তারপরও ভানুর হাতে মস্ত এক বর্শা। অরুণের চিৎকার শুনে সম্ভবত বারান্দা থেকে নিয়ে এসেছে। কুয়োর ভেতর তখনও প্রাণ ভয়ে চিৎকার করে চলছে ভোলা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব বীরু কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে আচমকা অস্ত্র ফেলে হাত তুলে দাঁড়ালো। আমায় মেরো না, মেরো না আমায়। ভানু অবশ্য তার কথা শুনল না। সে বর্ষার উল্টো দিক দিয়ে বীরুর কানের কাছে আঘাত করল। আঘাত প্রাণসংহারী না হলেও তাতে ধরাশায়ী হল বীরু। সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পুরো বাড়ি ততক্ষণে জেগে উঠেছে। হারাদন দোতলার বারান্দার কাছ থেকে চিৎকার করে ডাকতে লাগলো, কি হচ্ছে নিচে? এই, ও ভোলা, ও বীরু, কি হলো? বলতে বলতেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে লাগলো সে। খানিক আগেই ভোলা আর বীরু তাকে বলল দুটো তাগড়া ঘোড়া নিয়ে এসেছে তারা।
বিক্রি করবে, তারপর সেই টাকায় ছাড়িয়ে নেবে পুষ্পলতাকে। সঙ্গে মলিন চেহারার দুটো লোকও ছিল, সম্ভবত তাদের সঙ্গেই কোনো ঝামেলা হয়েছে। কিন্তু এখন সবাই গেল কোথায়? হারাদন নিচে নেমে দেখে রমেশ দাঁড়িয়ে আছে জুরিগাড়ির বাইরে। রমেশ তার দেহরক্ষী, পুষ্পলতার দায়িত্ব এতক্ষণ তার কাছেই ছিল। কিন্তু কি এমন ঘটেছে যে সে ওভাবে শক্ত করে পুষ্পলতার হাত ধরে আছে? হারাদনকে দেখেই রমেশ বিরক্ত গলায় বলল, এখানে এসব কি হচ্ছে বলুন তো কর্তাবাবু, কি হচ্ছে? এইদিকে এই মেয়ে নিজের বুকে ছোরা বিধিয়ে মরতে যাচ্ছিল, আর ওইদিকে অন্ধকারে কুয়োর মধ্যে কে যেন পড়েছে। ও মরতে বসেছিল? তবে কি আর বলছি, জুরিগাড়িতে হঠাৎ নিজের বুকে ছোরা বসিয়ে দিতে চাইছিল সে। ভাগ্যিস শেষ মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আটকাতে গিয়ে ছুরির ফলা বিঁধে গেল তার হাতে। দেখুন না, হাত কতখানি কেটে ফেলেছে। হারাদনের মুখ থমথমে হয়ে গেল। সে দুপা এগিয়ে পুষ্পলতার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর অকস্মাৎ কষিয়ে চর মারল গালে। ছিটকে দূরে সরে গেল পুষ্পলতা। তার হাত বেয়ে রক্ত ঝরছে, যদিও আঘাত তেমন গুরুতর বলে মনে হচ্ছে না। রমেশ বলল, এখন কি করব কর্তাবাবু? একে আমি সামলাচ্ছি, তুই ওদিকে দেখ তো কি হলো। কালুকে নিয়ে যা। ভোলা আর বীরুকেও তো কোথাও দেখছি না। কোনো ঝামেলা হলো না তো? কি ঝামেলা হবে কর্তা? ঝামেলার কি আর শেষ আছে? তখন যে ওরা ওই লোক দুটোকে সঙ্গে নিয়ে এলো, তারা কেমন মানুষ কে জানে। ভোলা আর বীরুর স্বভাব চরিত্রও তো ভালো নয়। বলল তো ঘোড়া বিক্রি করবে, কিন্তু কাকে নিয়ে আবার কি ঘোট পাকায় কে জানে। সাবধানে যাস। রমেশ তলোয়ার বাগিয়ে কুয়োর অন্ধকারের দিকে এগিয়ে গেল। তার সঙ্গে মশাল হাতে কচুয়ান কালো। কিন্তু সেখানে তারা কাউকে খুঁজে পেল না। তবে কুয়োর ভেতর থেকে ভোলার চিৎকার ভেসে আসছে। রমেশ বলল, জল তোলার দড়িখানা নিচে ফেল কালু। দেখ ওটা বেয়ে ভোলা উঠে আসতে পারে কিনা। বোকার হদ্দ একটা, না হলে কুয়োয় কি করে পড়ল? আর সঙ্গের বড় গাধাটাই বা কই? কিন্তু আতিপাতি করে খুঁজেও জল তোলার দড়িটা পাওয়া গেল না। অরুণ আর ভানু ততক্ষণে আস্তাবলের কাছে পৌঁছে গেছে। আসার আগে দড়িটা কেটে নিয়ে এসেছে। অচেতন বীরুর শরীরটাও লুকিয়ে ফেলেছে আড়ালে। লোকগুলো যাতে ভোলাকে তুলতে ব্যস্ত থাকে, এই ফাঁকে যতদূর সম্ভব দূরে সরে যেতে হবে। ভানু ফিসফিস করে বলল, ওই যে আমাদের ঘোড়া। অরুণ কথা বলল না, তবে সাবধানে লাফিয়ে ঘোড়ার পিঠে চলল। বাকাতটা কতটা আহত হয়েছে ঠিকঠাক বুঝতে পারছে না। ব্যথাটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। অসাড় লাগছে কাঁধ। বাড়ির পেছন দিকের খোলা উঠোন ঘুরে রাস্তার কাছে চলে এলো তারা। আর খানিকটা এগুলেই বাড়ির মূল তোরণ। সেখানে দু একজন প্রহরী থাকার কথা। প্রবেশের সময় দেখেছিল অরুণ, কিন্তু একটাকেও তেমন কাজের মনে হয়নি। ভর সন্ধ্যাবেলাতেই ঢুলছিল। সম্ভবত মদ গাঁজা খাওয়া ছাড়া এদের আর কোনো কাজ নেই। ভানু বলল, যত দ্রুত সম্ভব এখান থেকে আমাদের দূরে সরে যেতে হবে যুবরাজ, ওরা কিছু বুঝে ওঠার আগেই। অরুণ জবাব দিল না, বরং ভানুকে চমকে দিয়ে থমকে দাঁড়ালো সে। বলল, একটা কাজ করতে হবে ভানু। কি কাজ? দেখতে হবে সামনের উঠানে জুরিকারিটার কাছে কজন লোক আছে। কেন? দরকার আছে। কি দরকার যুবরাজ? আমাদের হাতে একদমই সময় নেই। ওরা পিছনের আগেই পালাতে হবে। মেয়েটা বিপদে পড়েছে। কোন মেয়ে? ওখানে একটা মেয়ে দেখনি? এবার ভীত বোধ করল ভানু। অপরাধ ক্ষমা করবেন যুবরাজ, এখন আমাদের অন্য কিছু নিয়ে ভাবার সময় নয়। আমরা নিজেরাই আছি ঘোর বিপদে। অরুণ কথা বাড়ালো না। সে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল। তারপর সতর্ক ভঙ্গিতে এগুতে লাগলো সামনের আঙিনার দিকে। কুয়োর পার থেকে আড়াল নেওয়ার সময় পুষ্পলতাকে দেখেছে সে। বলশালী একটা লোক শক্ত হাতে তাকে ধরে রেখেছে।
মেয়েটি কাঁদছিল, ভয়ে তার মুখ পাংশুবর্ণ, হাত বেয়ে দরদর করে রক্ত ঝরছে। তাছাড়া সন্ধ্যায় সিঁড়িতে যখন হঠাৎ মেয়েটির মুখোমুখি হয়েছিল, তখন তার করুণ ভীতু দৃষ্টি দেখেই যেন কিছু একটা আঁচ করতে পেরেছিল সে। প্রতিমার মতো মুখখানা জুড়ে রাজ্যের আতঙ্ক আর অসহায়ত্ব। এর আগে বিয়ের সাজে কোনো মেয়েকে এমন শতস্থ কিংবা মলিন দেখেনি অরুণ। তাছাড়া এ বাড়ি যে মোটেই কোনো বিয়ে বাড়ি নয়, তাও এক পলকেই বুঝে ফেলা যায়। তাহলে কি হচ্ছে এখানে? এতগুলো দুষ্ট লোকের মধ্যে কি করছে মেয়েটি? নিশ্চয় ভয়ঙ্কর কিছুই ঘটেছে তার সঙ্গে। যুবরাজ, কাজটা কি ঠিক হচ্ছে? এই বিপদের মধ্যে আবার? ততস্থ পদক্ষেপে ঘোড়া ছুটিয়ে অরুণের কাছাকাছি চলে এলো ভানু। মেয়েটির বিপদ আমাদের চেয়েও গুরুতর, কিন্তু নিজেদের বিপদ মাথায় নিয়ে অন্যের বিপদে। এবারও ভানুকে কথা শেষ করতে দিল না অরুণ। বলল, বিপদেই সত্যিকারের মানুষের পরিচয়। যে পুরুষ সুযোগ থাকা সত্ত্বেও একটি মেয়ের সম্ভ্রম রক্ষা করতে ভয় পায়, তার চেয়ে নিকৃষ্ট আর কে আছে? এরপর আর কথা চলে না। তা বললও না ভানু। সে তার কোমর বন্ধনীর সঙ্গে থাকা ঝোলা থেকে একখানা ছোরা বের করে অরুণের হাতে দিল। তবে এইখানা সঙ্গে রাখুন। এ আবার পেলে কোথায়? ওরা তো সব ছিনিয়ে নিয়েছিল। অন্ধকারে হাসল ভানু। চোরের থেকে চুরি করার অপরাধ আছে কিনা জানি না, তবে আমি করেছি। কিছু খাবার দাবারও সঙ্গে নিয়ে এসেছি। বেঁচে ফিরতে পারলে তো খাবার। ক্লান্ত ভঙ্গিতে বলল অরুণ। তারপর সতর্ক পদক্ষেপে এগুতে লাগলো সামনে। বিশাল বাগানবাড়ি হারাধনের। প্রচুর গাছপালাও আছে, ফলে নিজেদের আড়ালে রেখে এগুতে খুব একটা বেগ পেতে হলো না। জুরি গাড়ির পাশে দাঁড়িয়ে আছে হারাধন। রাগে ফুঁসছে সে। এই এতদিনকার উগ্র কামনা আর অপেক্ষার পর আজ যখন সেই চূড়ান্ত মহেন্দ্রক্ষণ উপস্থিত, ঠিক তখনই কিনা মেয়েটি এমন ভয়ানক কাজ করে ফেলল। আরেকটু হলেই তো বজ্রাঘাটের পরিবর্তে তার লাশ নিয়ে শ্মশান ঘাটে যেতে হতো। অথচ রম্যা বলছিল, এই কদিনে মেয়েটিকে বুঝিয়ে শিখিয়ে প্রস্তুত করে ফেলেছে সে। জোর জবরদস্তির যৌন সঙ্গম হারাধনের ঠিক পছন্দ নয়। ফলে সে খানিক ভাব ভালোবাসার আবহ পছন্দ করে, আর এ কারণেই এমন ভরা পূর্ণিমায় নৌবাহারের ব্যবস্থা করেছিল। কিন্তু এখন এই বেপরোয়া মেয়েকে নিয়ে সে কি করবে? তার উপর ভোলা আর ভীরু কোন অঘটন ঘটিয়েছে কে জানে। রমেশ সেই কখন ওদিকে কুয়োর ধারে গেল, অথচ এখনো ফেরার নাম পর্যন্ত নেই। সে চিৎকার করে ডাকল, কিন্তু রমেশ সাড়া দিল না। তবে তার পেছনে যে কেউ একজন এসে দাঁড়িয়েছে তা স্পষ্ট টের পেল। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো সে। তারপর ভূত দেখার মতো চমকে উঠল। এই দুটো লোক এখানে কি করছে? বীরু আর ভানু কি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এঁটেছে? তোমরা এখানে কি চাও? অরুণকে লক্ষ্য করে বলল হারাধন। নিজেকে যতটা সম্ভব স্থির রাখতে চাইছে সে। অরুণ অবশ্য তার কথার উত্তর দিল না। সে শান্ত কণ্ঠে পুষ্পলতাকে বলল, আমার অনুমান যদি ভুল না হয়, আপনি কোনো বিপদে পড়েছেন। পুষ্পলতা জবাব দিল না। অরুণ বলল, আপনি আমায় চেনেন না, জানেন না, সুতরাং চট করে বিশ্বাস করাও কঠিন। তারপরও চাইলে আমায় বলতে পারেন। কথা দিচ্ছি, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। পুষ্পলতা মুহূর্তের জন্য ভাবল, লোকটার বেশভূষা দেখে তার সম্পর্কে ধারণা করা কঠিন। তবে খানিক আগে সিঁড়ির কাছের ওই চোখাচোখিটুকু সে কখনো ভুলবে না। কিছু মানুষ থাকে, এক পলকের দেখাতেই তাদের ভালো লেগে যায়, বড় আপন মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছে হয়। এই মানুষটিও তেমন। তাছাড়া তার তো আর কোনো উপায়ও নেই। সে হঠাৎ এক ঝটকায় হারাধনের হাতখানা ছাড়িয়ে নিল। তারপর ছুটে গিয়ে দাঁড়ালো অরুণের ঘোড়ার পাশে। ভানু ততক্ষণে ঘোড়া থেকে নেমে দাঁড়িয়েছে। পুষ্পলতাও কম্পিত গলায় বলল, এরা খুব খারাপ মানুষ, খুব খারাপ। আপনি আমায় এদের হাত থেকে রক্ষা করুন, না হলে আমি জলে ডুবে মরব। বলেই কাঁদতে লাগলো সে। অরুণ অবশ্য বুঝল না পুষ্পলতা হঠাৎ জলে ডুবে মরার কথা কেন বলছে। সে কিছু বলতে যাচ্ছিল, এই সময়ে
হারাধন আচমকা তলোয়ার বের করল। তারপর চিৎকার করে বলল, আমি পয়সা দিয়ে একে কিনেছি। এ এখন আমার সম্পদ। এর সঙ্গে আমি যা ইচ্ছা তাই করব। তুমি কে হে বাপু? আমি কে সে কথা মোটেও জরুরি নয়। জরুরি হচ্ছে এই কথাটি জানা যে মানুষ বাজারে আলু পটল নয় যে তাকে পয়সা দিয়ে কেনা যাবে। আমি গাটের পয়সা খরচ করে তাকে কিনেছি। তোমার নীতিকথা আমায় শোনাতে হবে না। শুনতেই হবে এমন নয়। তুমি চাইলে নাও শুনতে পারো, একদম চিরদিনের জন্য। সেই ব্যবস্থাও আমি করতে পারি। বলেই কোমরে গোজা ছোরাখানা ডান হাতে বের করে বিদ্যুৎ বেগে ছুঁড়ে মারল অরুণ। হারাধন চোখের পলকও ফেলতে পারল না। তার আগেই তার তলোয়ার ধরা হাতে আমূল বিদ্ধ হলো ছোরাখানা। কেউ যে এতটা ক্ষিপ্র ও অনায়াস লক্ষ্যভেদী হতে পারে তা যেন সে কল্পনাও করতে পারেনি। তীব্র যন্ত্রণায় হাত চেপে ধরে মাটিতে বসে পড়ল। তার সামনে ঘোড়ায় বসে থাকা আহত তরুণটি যে সাধারণ কেউ নয়, এতক্ষণে যেন সে ব্যাপারে নিঃসংশয় হল। আমি একে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি ভাবছ আমি তোমায় খুঁজে পাবো না? তোমার আমায় কষ্ট করে খুঁজতে হবে না। কখনো আমিই তোমায় খুঁজতে আসব। কেন? আমি ঋণ রাখতে পছন্দ করি না। এই মেয়েটিকে যে পয়সা দিয়ে তুমি কিনেছ তা তো নেহাত কম হওয়ার কথা নয়। অত পয়সা এখন আমার হাতে নেই, পরে কখনো ফেরত দিতে আসব। ওকে নিয়ে গিয়ে কি করবে তুমি? কোথায় নিয়ে যাবে? যেখানেই যাই না কেন, অন্তত তোমার মতো নোংরা লোকের পাল্লায় যেন আর না পড়তে হয় সেই ব্যবস্থা করব। বলেই ঘোড়ার মুখ ঘোরাতে লাগলো অরুণ। কুয়োর দিক থেকে লোকগুলো ফিরে আসার আগেই সটকে পড়তে হবে। ভানু ততক্ষণে পুষ্পলতাকে তার ঘোড়ায় তুলে নিয়েছে। বিষয়টা হারাধন কিছুতেই মেনে নিতে পারছে না। সে শেষ মুহূর্তে চিৎকার করল, তোদের মতো লোক আমার ঢের চেনা আছে। দুই পাক ভালো ছোড়া, তলোয়ার চালাতে পারলেই পথে ঘাটে দস্যুতা করে বেড়াস, আর এরকম ছেলে মেয়ে তুলে নিয়ে ফুর্তি করে বাজারে বিক্রি করে দিস। এর ভাগ্যেও ওই আছে। ভানু ঘুরে কিছু জবাব দিতে চাইছিল, কিন্তু অরুণ ইশারায় তাকে নিবৃত্ত করল। হারাধন অবশ্য থামল না। সে আরো গলা চড়িয়ে বলতে লাগলো, একে নিয়েও যে দুজন মিলে ফুর্তি করবি, তারপর বড় বাজারে বেশ্যাখানায় বিক্রি করে দিবি, ও আমার জানা আছে। এরকম ঘটনা তো জীবনে কম দেখিনি। কিন্তু মনে রাখিস, তোদের আমি সহজে ছাড়ব না, ঠিক খুঁজে বের করব। অরুণ ততক্ষণে ঘোড়া ছুটিয়েছে। তার শরীর বিদ্রোহ করতে শুরু করেছে। তীব্র ব্যথায় আড়ষ্ট হয়ে আছে বাঁ পাশটা। দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করছে সে। তরণ পেরিয়ে মূল রাস্তায় বেরিয়ে এলেও কেউ বাধা দিল না। কিন্তু এখন তারা যাবে কোথায়? অন্ধকারে বেশ কিছুক্ষণ উদ্দেশ্যহীন পথ চলার পর থামল অরুণ। ভানু বলল, আমরা কোথায় যাচ্ছি? তা তো জানি না, তবে মনে হয় না খুব বেশি দূর যেতে পারবো। আমার শরীরের অবস্থা ভালো নয়। বিষয়টা ভানুও বুঝতে পারছে। আঘাতটা ভালোভাবে দেখার সুযোগ না হলেও প্রচুর রক্ত যে ঝরছে তা স্পষ্ট। অন্য কেউ হলে এতক্ষণে হয়তো মাটিতে লুটিয়ে পড়ত। কিন্তু দাঁতে দাঁত চেপে কেবল মনের জোরেই এগিয়ে চলছে অরুণ। যতটা সম্ভব লোকালয় থেকে দূরে চলে যেতে চাইছে, কারণ এই অবস্থায় কিছুতেই লোকের চোখে পড়তে চায় না। তাতে মানুষের কৌতূহল বাড়বে। তাছাড়া নিজের পরিচয় নিয়েও চিহ্নিত সে। কোনোভাবে সেটি প্রকাশ পেয়ে গেলে বিপদের আর অন্ত থাকবে না। এ কারণে ভানুও সতর্ক করে দিয়েছে, কারো সামনে কিছুতেই তাকে যুবরাজ বলে ডাকা যাবে না, এমনকি এই মেয়েটির সামনেও না। প্রায় মাঝরাত অবধি একটানা পথ চলল তারা। তবে এই চলায় অরুণকে স্বাভাবিক মনে হলো না, বরং যেন এক ঘোরের মধ্যে হারিয়ে গেছে সে। সেই ঘোরে তার জীবনের সবচেয়ে বীভৎস জঘন্য সত্যটা নির্মম কুৎসিত এক খুনি দানবের মতো বারবার হানা দিয়ে যেতে লাগল। ভানু যা বলছে তা কি সত্যি? শুধু সৃজিতাই নয়, তাকে খুন করার ষড়যন্ত্রে সামিল ছিলেন বিনয়াদিত্যও। এ কি করে সম্ভব? এ কোনোভাবেই সম্ভব নয়। নিশ্চয় ভানুর কোথাও ভুল হচ্ছে।
সেই রাতে ভানুর সঙ্গে পালিয়ে আসার পর দীর্ঘ সময় পাশাপাশি পথ চলেছে তারা। তাতে নানা কথা আলাপ হয়েছে। ভানুর কাছ থেকে কত কিছুই না জেনেছে অরুণ। কিন্তু ভানু যখন বলল তাকে হত্যার এই পুরো ষড়যন্ত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল বিনয়াদিত্যের, সৃজিতার সঙ্গে মিলে এইসব পরিকল্পনা করেছে সেই, তখন অরুণের চোখের সামনে পৃথিবীটা হঠাৎ টলমল করে উঠল। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে লাগলো বিশ্বাসের আকাশ। প্রলয়ঙ্কারী এক মহাভূমিকম্পে সরে যেতে লাগলো তার পায়ের তলার মাটি। সর্বগ্রাসী সমুদ্রের প্লাবনে ভেসে যেতে লাগলো ঘর দুয়ার বাড়ি, হৃদয়ের একুল ওকুল। জগতের সবচেয়ে নিঃস্ব রিক্ত মানুষে পরিণত হতে লাগলো সে। এও সম্ভব? এও সত্য? বিনয়াদিত্য? কিছুতেই না, এ সম্ভব নয়। ভানু ভুল বলছে, ভুল শুনেছে, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে তার। কিন্তু সময় যত গিয়েছে ততই বাস্তবে ফিরে এসেছে অরুণ। ভানু তাকে একের পর এক ঘটনা বলেছে, পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করেছে সৃজিতা ও বিনয়াদিত্যের পরিকল্পনা। রায়পুর রাজবাড়ির দেয়ালে কান পেতে সময়ে অসময়ে সে যা শুনেছে, যা দেখেছে, জেনেছে, তার সবটাই খুঁটিয়ে খুঁটিয়ে বলেছে সে। সেসব শুনে পথ চলতে চলতে কতবার যে হাত থেকে ঘোড়ার লাগাম ছুটে গিয়েছিল অরুণের, পথ ভুল করে চলে গিয়েছিল অন্য পথে, চোখে কি জল এসেছিল তার, ঝাপসা দেখছিল সবকিছু। তার কিছুই এখন আর মনে নেই। কেবল মনে আছে বুক ভাঙা কষ্টের সুতীব্র এক ঝড় এসে তার পাঁজরখানা দুমড়ে মুচড়ে দিচ্ছিল ক্রমাগত। অমন কষ্ট এই জীবনে আর কখনো পায়নি অরুণ। অসহনীয়, অবর্ণনীয় কষ্ট। সেই কষ্ট কখনো কখনো বিবশ করে দেয়। মাইলের পর মাইল তারা পথ হেঁটেছে। এর বেশিরভাগ সময়ই অরুণ আর কথা বলেনি। ভানুর কোনো প্রশ্নের জবাবও দেয়নি। কেবল মনে হচ্ছিল ভয়ানক কোনো দুঃস্বপ্ন দেখছে সে, আর মনে মনে অপেক্ষা করছিল সেই স্বপ্ন ভেঙে যাওয়ার, মিথ্যে হওয়ার। কল্পিত ওই অপেক্ষারই যেন একটা ঘোরের মধ্যে পথ চলছিল সে। এমনকি ভুলে গিয়েছিল খিদে, তেষ্টার কথাও। কিন্তু আজ এই আহত শরীরে বিপদস্কলঙ্গ অন্ধকার পথে চলতে চলতে তার হঠাৎ মনে হলো ওই দুঃস্বপ্ন আর এই জীবনে কখনো ভাঙবে না। বাকিটা জীবন তাকে এই সত্য স্বীকার করেই বেঁচে থাকতে হবে যে বিনয়াদিত্য তাকে খুন করতে চেয়েছিলেন। বিনয়াদিত্য। ক্লান্ত, অসুস্থ অরুণ অনেক চেষ্টা করেও তার মস্তিষ্ক থেকে এই কথাটি সরাতে পারল না। সময় যত যেতে লাগলো রক্তক্ষরণে আরো দুর্বল হয়ে পড়তে লাগলো সে। একটা আধো চেতন অবচেতনের জগতে কোনোভাবে বসে রইল ঘোড়ার পিঠে। কিন্তু ওই কথাটি এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে গেল না। লোকালয় থেকে অনেকটা দূরে সরে এসেছে তারা। চারপাশে ঘন জঙ্গল হলেও আসার সময় নদীর তীর ধরে এগিয়েছে অরুণ। এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন রীতির একটি। রত্নেশ্বর ঠাকুর তাকে একবার বলেছিলেন, যখন পথ হারাবে তখন নদীকে অনুসরণ করো, নদী তোমাকে বাঁচিয়ে রাখবে। কিভাবে? সে তোমাকে জল দেবে, খাদ্য দেবে, আর দেবে লোকালয়ে ফেরার নিশ্চয়তা। কিভাবে? নদী মানেই জল, আর জল মানেই জীবন। সেখানে মাছ থাকবে, আশপাশ থেকে নানান প্রাণীও আসবে জল পান করতে। তুমি তাদের সহজেই শিকার করতে পারবে। বৃক্ষ তৃণ থাকবে, প্রয়োজনে ভেলা বানিয়ে ভেসে যাওয়ার সুযোগ থাকবে। আর নদী যত দীর্ঘ সময় ধরেই নিঃসঙ্গ বয়ে যাক না কেন, তার তীর ধরে এগুলে কখনো না কখনো লোকালয়, বসতি বা বাজার মিলবেই। অরুণ বুঝতে পারছিল তার পক্ষে আর সম্ভব নয়। যে কোনো মুহূর্তে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়বে সে। তার আগেই নিরাপদ একটি জায়গা দেখে আশ্রয় নিতে হবে। হারাদন এই রাতে আর তাদের পিছু নেবে বলে মনে হয় না। সেই প্রস্তুতিও এখন তার নেই। বীরু অচেতন পড়ে আছে। ভোলা যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, তাতে তার ধাতস্থ হতে সময় লাগবে। হারাদন নিজেও আহত, ফলে অরুণরা বেশ কিছুটা সময় হাতে পাবে। সমস্যা হচ্ছে
সে এখনো বুঝতে পারছে না তার আঘাত কতটা গুরুতর। তাছাড়া মেয়েটিও নেতিয়ে পড়েছে, তার হাতের কি অবস্থা কে জানে। ভানু পেশায় দক্ষ সহিস বলেই হয়তো এই অবস্থায়ও মেয়েটিকে ঘোড়ার পিঠে করে এতটা পথ চলতে পেরেছে। তারা আশ্রয় নিল নদী লগোয়া বিশাল এক বটগাছের তলায়। বটের প্রকাণ্ড শাখামূলগুলো মাটি ছুঁয়ে চারপাশে অদ্ভুত এক আড়াল তৈরি করেছে, ঘরের দেয়ালের মতো। গাছটা বেঁকে গিয়ে মাথার উপর ছাদের মতো তৈরি হয়েছে। ভেতরে ঢুকলেই বাইরের পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি হয়। অরুণ কথা বলল না। ঘোড়া থেকে নেমে নিঃশব্দে গাছে হেলান দিয়ে শুয়ে পড়ল মাটিতে। ভানু আলগোছে নামিয়ে আনলো পুষ্পলতাকে, তারপর বসিয়ে দিল অরুণের পাশে। গাছের নিচু ডালের সঙ্গে ঘোড়া দুটোকে বেঁধে খানিক দলাইমলাই করে দিল তাদের শরীর। দীর্ঘ পথ চলায় ক্লান্ত তারা। নদীর পার থেকে লম্বা সতেজ কিছু ঘাস তুলে এনে খেতেও দিল। এতে বেশ খানিকটা সময় চলে গেল। খিদেয় পেট চোচো করছে তার নিজেরও। শেষ কবে পেট পুরে খেতে পেয়েছে জানে না। সঙ্গে থাকা থলেতে খাবার আছে, সেখান থেকে পেটে কিছু পড়লে হয়তো ভালোও লাগবে। তবে তার আগে অরুণকে খাওয়াতে হবে, তার খতর শস্ত্রজা করতে হবে। মেয়েটির কি অবস্থা কে জানে। সব কাজ শেষে ভানু যখন ভেতরে ঢুকল, ততক্ষণে পুষ্পলতা উঠে বসেছে, কিন্তু তার চোখে মুখে তীব্র আতঙ্ক। শরীর কাঁপছে, চোখ জোড়া যেন এখনই কোটর ছেড়ে বেরিয়ে আসবে। ভানুর উপস্থিতিতেও সেই আতঙ্ক কাটল না। চন্দ্রগড়ে জরুরি বৈঠক বসেছে। বৈঠকে রাজ্যের গুরুত্বপূর্ণ সকলেই উপস্থিত। আজকের আলোচনার বিষয় রায়পুরের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি ও রণকৌশল। চিত্রলেখা বললেন, সকল প্রস্তুতি সম্পূর্ণ অক্ষয়। সম্ভাব্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, যদিও কিছু ক্ষেত্রে খামতি রয়েই গেছে। কি কি? অক্ষয় কৃষ্ণেন্দু মিত্রের দিকে তাকালেন। তিনি বললেন, এই যুদ্ধ আর 10টা সাধারণ যুদ্ধের মতো নয়। এত বড় যুদ্ধ এর আগে চন্দ্রগড় কখনো করেনি। এতে প্রচুর রক্তপাত ও প্রাণহানি ঘটবে, বিপুল সম্পদ ব্যয় হবে। ফলে যুদ্ধ শুরুর পর অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা বিজয়ী হতে পারব। এমন পরিস্থিতি নিশ্চিত না করে যুদ্ধে অবতীর্ণ হওয়াটা ঠিক হবে না। বিজয় নিয়ে কি আপনার মধ্যে কোনো অনিশ্চয়তা আছে? না, নেই। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধে জয়লাভ করা একভাবে পরাজয়েরই নামান্তর। এতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তা পুষিয়ে নিতে বছরের পর বছর লেগে যায়। প্রজাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সে কারণেই এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। আমরা যেন শত্রুকে কোনো ক্রমেই কিছু বুঝতে না দিয়ে সম্পূর্ণ অসতর্কতা অবস্থায় অকস্মাৎ আক্রমণে সর্বশক্তি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারি। তারা কিছু বুঝে ওঠার আগেই যেন তাদের পরাজয় নিশ্চিত হয়। কিন্তু যুদ্ধক্ষেত্রে বিজয়ের রণকৌশল নিয়ে আমরা যতটা ভাবি, ততটা পরাজয় এড়ানোর কৌশল নিয়ে ভাবি না। অথচ ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতক্ষণে কথা বললেন সঞ্জয় শেঠ। তিনি কৃষ্ণেন্দু মিত্রের প্রধান সেনাপতি। আপনার কথা স্পষ্ট নয়, বললেন চিত্রলেখা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এই যুদ্ধে আমাদের জয়লাভ সুনিশ্চিত। কারণ রায়পুর যুদ্ধ প্রস্তুতি নিলেও তারা একই সঙ্গে অতি আত্মবিশ্বাস ও অনিশ্চয়তায় ভুগছে। সেটি কিভাবে সম্ভব? অতি আত্মবিশ্বাস এবং অনিশ্চয়তা একসঙ্গে যায় কিভাবে? রানীমা, প্রথমত তারা ভাবছে আমরা হয়তো উপযাচক হয়ে তাদের আক্রমণ করব না। কারণ আমাদের এই বিশাল যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে তারা পুরোপুরি অবগত নয়। ফলে সম্মুখস্বরে যে আমরা তাদের সঙ্গে পেরে উঠব না, এই বিষয়ে তারা নিশ্চিত। আর এটিই তাদের অতি আত্মবিশ্বাসী করে তুলেছে। যুদ্ধে আত্মবিশ্বাস উপকারী যেমন তেমনি ক্ষতিকরও। অন্যদিকে তারা নিজেদের করণীয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। ঈশান আমাদের হাতে থাকায় তারা কিছুতেই বুঝতেই পারছে না যে কি করবে। তাদের অপেক্ষা করতে হচ্ছে
আমাদের পদক্ষেপের জন্য। এটি অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা যত বাড়বে তত তারা ধৈর্য হারাতে থাকবে এবং অসতর্ক হতে থাকবে। তাহলে সমস্যা কোথায়? সব দিক থেকেই তো আমরা অগ্রগামী। সমস্যা চন্দ্রাবতী নদী। রায়পুর আক্রমণ করতে হলে আমাদের চন্দ্রাবতী নদী পার হতে হবে। আর এত বড় বিশাল বাহিনী নিয়ে এই নদী আমরা কি করে পার হব? এতক্ষণে চিত্রলেখার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বললেন, তাহলে কি আমরা রায়পুরের দিকে থেকে আক্রমণের অপেক্ষা করব? কারণ তারা যদি আমাদের আক্রমণ করতে চায় তাহলে তাদেরও তো নদী পার হয়ে এপারে আসতে হবে। এইখানটাতেই আমাদের খামতি রয়েছে, বললেন অক্ষয়াদিত্য। আমাদের স্থলবাহিনীকে যথেষ্ট শক্তিশালী করা গেলেও নৌবাহিনীর দুর্বলতা কাটানো যায়নি, বরং তারা বলতে গেলে একভাবে অকার্যই। রায়পুরের সেই সমস্যা নেই, তাদের বহরে কয়েকশো বিশালাকায় অথচ দ্রুতগামী বজরা রয়েছে। তাতে করে যুদ্ধ সরঞ্জাম যেমন পার করা যাবে তেমনি সৈন্যদেরও। শুধু তাই নয়, তাদের মূল হস্তি বাহিনীর বাইরেও 50টি হাতির বিশেষভাবে প্রশিক্ষিত একটি হস্তি বাহিনীও রয়েছে। এরা আগভীর জলে ভারী মালামাল নিয়েও চলাচলে সক্ষম। শুধু তাই নয়, যে দিকটাতে নদী সরু সেদিকটাতে সৈন্যবাহিনী যাতে দড়ির তৈরি ঝুলন্ত সেতু বেয়ে পার হতে পারে সেই প্রশিক্ষণও রয়েছে। তাহলে এখন উপায়? চিত্রলেখার প্রশ্নের জবাবে সহসা কেউ কথা বলল না। দীর্ঘ নীরবতার পর কথা বললেন কৃষ্ণেন্দু মিত্র। একটা উপায় সম্ভবত আছে। কি উপায়? গজেন্দ্রগড়। গজেন্দ্রগড়? সমস্বরে প্রশ্নটি উচ্চারিত হলো সভাকক্ষে। কিভাবে? বললেন চিত্রলেখা। চন্দ্রাবতী নদীর যে আকার তাতে একমাত্র গজেন্দ্রগড়ের কাছ দিয়েই নদীটি সরু ও অগভীর। মাসখানেকের মধ্যে নদীর জল আরো কমবে। আমার মনে হয় রায়পুর যদি নদী অতিক্রম করে এপারে আসতে চায় তবে তারাও ওই অঞ্চল দিয়েই নদী অতিক্রম করার চেষ্টা করবে। এর বাইরে খুব একটা সম্ভাবনা নেই। একদম তাই, বললেন সঞ্জয় শেঠ। নদীর ওই অংশ ছাড়া বাকি অংশ দিয়ে অতিক্রম করতে চাওয়া স্রেফ অর্বাচীনতা। তাহলে? প্রশ্ন করলেন চিত্রলেখা। আমাদের গজেন্দ্রগড় দুর্গ এবং ওই অঞ্চলে সৈন্য সমাবেশ করতে হবে, অর্থাৎ যুদ্ধটি চন্দ্রগড়ের পরিবর্তে নিয়ে যেতে হবে গজেন্দ্রগড়ে। কিন্তু সেখানে বিনয়াদিত্যের বিশ্বস্ত সৈন্যরা রয়েছে, রানী বিভাবতীও আছেন। শুনেছি অরুণাদিত্যের স্ত্রী পুষ্পলতাও সেখানে। ফলে এই পরিস্থিতিতে পুষ্পলতার পিতা ইন্দ্রনারায়ণের জলন্দপুর সেনাবাহিনীও সেখানে আমাদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবে। অন্য সব জমিদাররা এই যুদ্ধে আমাদের সঙ্গে সর্বাত্মকভাবে অংশ নিলেও পুষ্পলতার পিতা ইন্দ্রনারায়ণ কিন্তু কোনো সাড়া দেননি। সেটিই তো স্বাভাবিক মা, বললেন অক্ষয়। তিনি নিশ্চয়ই তার কন্যার স্বার্থের বিপক্ষে যাবেন না। কিন্তু এখন এটি সমগ্র রাজ্যের স্বার্থ, আর রাজ্যের স্বার্থের প্রশ্নে সকল নাগরিককে তার ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে হয়। এটিই দেশপ্রেম, না হলে দেশদ্রোহীর খাতায় নাম লেখাতে হয়। তিনি কি তা করতে প্রস্তুত? বললেন কৃষ্ণেন্দু মিত্র। রাজা কৃষ্ণেন্দু মিত্র যথার্থই বলেছেন, চিত্রলেখা বললেন। ইন্দ্রনারায়ণকে অবশ্যই সর্বস্ব নিয়ে এই যুদ্ধে অংশ নিতে হবে, না হলে তাকে বিদ্রোহী হিসেবে চিহ্নিত করা হবে। এখন তিনি কি করতে চান সে সিদ্ধান্ত দিতে হবে তাকেই। শুধু তাই নয়, যুক্ত করলেন সঞ্জয় শেঠ। গজেন্দ্রগড় জঙ্গল সংলগ্ন এলাকা জলেন্দ্রপুর, ফলে সেখানকার প্রচুর বুনো হাতি পোষ মানিয়ে নিজের হাতিশালাকে সমৃদ্ধ করেছেন ইন্দ্রনারায়ণ। শোনা যায় এটি তার শখও। এখন এই হাতিগুলোকে অল্প কিছুদিনের প্রশিক্ষণেই আমরা আমাদের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করতে পারি। এমনকি গজেন্দ্রগড় সংলগ্ন চন্দ্রাবতী নদী পার হতে এই হাতিগুলো হতে পারে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন। সঞ্জয় শেঠের কথায় উপস্থিত সকলেই নড়েচড়ে বসলেন। অক্ষয়াদিত্য বললেন, এতদিন এই কথাটিই কেন আমাদের কারো ভাবনায় আসেনি? শুনেছি শুধু হাতিশালাতেই নয়, বরং বিভিন্ন সময়ে
গজেন্দ্রগড় জঙ্গল থেকে হাতি ধরে এনে তিনি জলেন্দ্রপুরে একটি ছোটখাটো অভয়ারণ্যও গড়ে তুলেছেন। সেখানে বিস্তৃত জায়গা জুড়ে হাতি ছাড়াও নানান প্রাণী রয়েছে। হুম তিনি পশু পাখি অত্যন্ত পছন্দ করেন, এটি তার শখ। এমনকি তার কাছ থেকে আমরা বিপুল সংখ্যক ঘোড়াও যোগানো পেতে পারি। সঙ্গে তার চৌকো সেনাবাহিনী তো রয়েছেই, যারা গজেন্দ্রগড় দুর্গ রক্ষায় ভূমিকা রেখেছিল। এবার যেন নতুন করে উজ্জীবিত হয়ে উঠল সভাকক্ষ। একজন বর্ষিয়ান সভাসদ বললেন, তাহলে এক্ষুনি তাকে খবর পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, সেটি এখন সবচেয়ে উপযুক্ত ও জরুরি কাজ। যত দ্রুত সম্ভব তাকে চন্দ্রগড়ের মূল সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করতে হবে। হ্যাঁ, সেটি এখন সবচেয়ে উপযুক্ত ও জরুরি কাজ। যত দ্রুত সম্ভব তাকে চন্দ্রগড়ের মূল সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করতে হবে, বললেন অক্ষয়াদিত্য। কিন্তু তিনি যদি কোনো কারণে সম্মত না হওয়ার কোনো সুযোগ নেই। হয় তাকে এই যুদ্ধে সর্বতোভাবে অংশ নিতে হবে, না হলে দেশদ্রোহিতার অভিযোগে তিনি তার জমিদারি হারাবেন। প্রয়োজনে গজেন্দ্রগড়ের মতোই জলন্ধপুরও চন্দ্রগড়ের কেন্দ্রীয় শাসনের অন্তর্ভুক্ত হবে। সেখানে আর কারো স্বায়ত্তশাসিত জমিদারি থাকবে না, বলে সভাকক্ষের সকলের দিকে মুখ তুলে তাকালেন অক্ষয়াদিত্য, যেন নিজের বক্তব্যের সপক্ষে সমর্থন খুঁজছেন। চিত্রলেখা বললেন, অক্ষয় যথার্থই বলেছে। ইন্দ্রনারায়ণ এই যুদ্ধে অংশ নিতে না চাইলে তার জমিদারি স্বায়ত্তশাসন হারাবে। তাকে ক্ষমতা থেকে সরিয়ে জলেন্দ্রপুরকে রাজ্যের কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হবে। কিন্তু এতে যদি অন্য জমিদারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়, তারাও যদি ভাবে যে রাজ্যের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেই রাজ্য তাদের জমিদারি কেড়ে নেবে, এতে অসন্তোষের তো কিছু নেই। রাজ্যের প্রতি আনুগত্য দেখালে যদি কেউ পুরস্কৃত হয়, তাহলে অবাধ্যতা প্রদর্শন করলে তার শাস্তিও থাকা উচিত। তাছাড়া এটি কোনো সাধারণ পরিস্থিতি নয়, যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে চন্দ্রগড় রাজ্য টিকে থাকতে না পারলে, পরাজিত হলে এই রাজ্যের কোনো জমিদারি অক্ষত থাকবে না, তাদের ক্ষমতাও না। চন্দ্রগড় রাজ্যের অস্তিত্বের সঙ্গে তাদের প্রত্যেকের অস্তিত্বও কিন্তু অতপ্রতভাবে জড়িত। কিন্তু তাহলে এর আগে তার কাছে এই প্রস্তাব কেন পাঠানো হয়নি, প্রশ্ন করলেন সঞ্জয় শেঠ। অরুণাদিত্যের সঙ্গে তার সম্পর্ক এবং একই সঙ্গে বিনয়াদিত্যের নেতৃত্বে গজেন্দ্রগড় দুর্গে অবস্থান করেছেন বিভাবতী। এসব বিবেচনায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছিল, বললেন অক্ষয়াদিত্য। কিন্তু এখন আর বিলম্ব করার বিন্দুমাত্র সুযোগ নেই। একটি বিষয়, অনেকক্ষণ পর কথা বললেন কৃষ্ণেন্দু মিত্র। এতদিনেও তিনি যেভাবে নীরব রয়েছেন, সেই নীরবতার কি অন্য কোনো কারণ থাকতে পারে? কি কারণ? এমন কি হতে পারে যে তিনি গোপনে রায়পুরের সঙ্গে কোনো আতাত করেছেন? কেবল এই একটি কারণেই তার এই নীরবতাকে ব্যাখ্যা করতে পারে। যদিও আমি ভুল হতে পারি, কিন্তু তার জামাতা অরুণাদিত্যকে যারা হত্যা করেছে বা ষড়যন্ত্র করেছে, সেই সৃজিতার সঙ্গে তিনি কি করে মৈত্রী করবেন? বিষয়টা তিনি হয়তো এখনো জানেনই না, কিংবা অরুণের ঘটনাটা অন্য কোনোভাবে বুঝিয়েই হয়তো তাকে পক্ষাবলম্বনে সম্মত করা হয়েছে। সেটাই তো সহজ হওয়ার কথা, কারণ অরুণের অন্তর্ধানের পেছনে আমরা ছাড়া অন্য কারো যুক্ততা থাকতে পারে, এ সহসা বিশ্বাসযোগ্য নয়। সভাকক্ষ কিছুক্ষণের জন্য আবার স্মিত হয়ে গেল। নৈশব্দ ভাঙলেন চিত্রলেখা দেবী। বললেন, যাই হোক না কেন, সেসব কথা ভেবে এখন সময়ক্ষেপণ করার কোনো মানে হয় না। আমাদের যত দ্রুত সম্ভব জলেন্দ্রপুরে স্পষ্ট ও শক্ত বার্তা নিয়ে যেতে হবে। আর সেই বার্তায় কোনো অনুরোধ নয়, থাকবে নির্দেশ। কে যাবেন? সঞ্জয় শেঠ প্রশ্ন করলেও সঙ্গে সঙ্গে কেউ জবাব দিল না। তবে বিষয়টি যে খুব গুরুত্বপূর্ণ তা সকলেই অনুধাবন করতে পারছিলেন। দীর্ঘ নীরবতার পর চিত্রলেখা দেবী বললেন, আমার মনে হয় অক্ষয় নিজে গেলেই সবচেয়ে ভালো হয়। তার সঙ্গে বড়সড় একটি সৈন্যদলও থাকবে। এতে ইন্দ্রনারায়ণ বিষয়টির গুরুত্ব যেমন বুঝতে পারবেন, তেমনি গজেন্দ্রগড় দুর্গেও আমাদের অবস্থান
নিশ্চিত করতে পারবে। কারণ আমরা যেহেতু যুদ্ধটাকে গজেন্দ্রগড়ের দিকে নিয়ে যেতে চাইছি, সেহেতু আমাদের এখন থেকেই সেখানে সৈন্য সমাবেশ করা উচিত। গজেন্দ্রগড় দুর্গ ও সেখানকার চন্দ্রাবতী নদীকে কেন্দ্র করে রণকৌশলও নির্ধারণ করে ফেলা দরকার। তার মানে এই যাত্রা থেকেই একভাবে যুদ্ধযাত্রা শুরু। তোমার কি মনে হয় অক্ষয়? সেটি কি সব দিক বিবেচনায় সমীচীন নয়? অক্ষয়াদিত্য মায়ের সঙ্গে একমত হলো। কৃষ্ণেন্দু মিত্রেরও পরিকল্পনা পছন্দ হলো। আগামী দিন তিনেকের মধ্যেই সেনাবাহিনীর চৌকস একটি দল নিয়ে তিনি যাত্রা শুরু করবেন। এরপর কৃষ্ণেন্দু মিত্র বাকি জমিদারদের সঙ্গে নিয়ে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করবেন। তারপর রওনা হবেন গজেন্দ্রগড়ের উদ্দেশ্যে। চন্দ্রগড় অরক্ষিত থাকলেও তা নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই। কারণ রায়পুরের সেনাবাহিনী চন্দ্রগড় আক্রমণ করতে চাইলেও তাদের গজেন্দ্রগড় সংলগ্ন নদী পার হয়েই এখানে আসতে হবে। সেক্ষেত্রে তারা মুখোমুখি পড়ে যাবে চন্দ্রগড়ের বাহিনীর। পরদিন রাতে অবশ্য অন্য একটি ঘটনা ঘটল। সঞ্জয় শেঠের সঙ্গে সার্বিক যুদ্ধ প্রস্তুতি নিয়ে জরুরি আলাপে বসেছেন কৃষ্ণেন্দু মিত্র। এই সময়ে সঞ্জয় শেঠ হঠাৎ বললেন, আমার মাথায় একটি চিন্তা ঘুরছে। যদি আপনি অনুমতি দেন তো কথাটি আপনাকে বলতে চাই। কি এমন কথা যে আপনাকে তা বলার জন্য ইতস্তত করতে হচ্ছে? বিষয়টা আনুমানিক নির্ভর এবং একই সঙ্গে ঝুঁকিপূর্ণও, ফলে দ্বিধা কাটাতে পারছি না। আপনি নিঃসংকোচে বলুন। আমার ধারণা ইন্দ্রনারায়ণ তার সেনা ও হস্তি বাহিনীকে চন্দ্রগড়ের সঙ্গে যুক্ত করতে সহসা সম্মত হবেন না। সেক্ষেত্রে আমাদের কঠোর অবস্থানেই যেতে হবে। জলেন্দ্রপুরের জমিদারকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রের সঙ্গে যুক্ত করতে হবে অথবা নিলামে তুলতে হবে। আর এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। বিশেষ সুযোগ আমাদের জন্য? আজ্ঞে হ্যাঁ। আমরা মানে কারা? চন্দ্রগড়? না। তাহলে নব্য স্বাধীনতাপ্রাপ্ত রাজ্য ভবানীপুর। ভবানীপুর? অবাক চোখে তাকালেন কৃষ্ণেন্দু মিত্র। তার নিজের রাজ্য কি করে এখান থেকে সুবিধা পেতে পারে তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না। ভবানীপুরের জন্য এটি কিভাবে সুযোগ হয়? রানীমাতা চিত্রলেখা দেবী এবং রাজা অক্ষয়াদিত্য যা বললেন সেই মতে ইন্দ্রনারায়ণ সম্মত না হলে জলন্দপুর যুক্ত হবে চন্দ্রগড়ের কেন্দ্রীয় শাসনের সঙ্গে বা তার জমিদারির নিলামে তোলা হবে। কিন্তু ভৌগোলিকভাবে চন্দ্রগড়ের তুলনায় জলন্দপুর অনেক বেশি ভবানীপুর সংলগ্ন। তাহলে এই সুযোগটা আমরা কেন হেলায় হারাবো? মানে, বিষয়টা বুঝতে খানিক সময় নিলেন কৃষ্ণেন্দু মিত্র। আপনি বলছেন আমরা জলন্দপুরকে ভবানীপুরের সঙ্গে যুক্ত করব? আজ্ঞে, সেটি কি দূরদর্শীর চিন্তা নয়? একটি স্বাধীন রাজ্য হিসেবে যতটা ভূখণ্ড ভবানীপুরে রয়েছে তা যথেষ্ট নয়। একটি সার্বভৌম শক্তিশালী রাজ্য হতে হলে আমাদের আরো বড় ভূখণ্ড দরকার। শুধু তাই নয়, কৌশলগতভাবেও জলন্দপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের স্বনির্ভর হয়ে টিকে থাকতে হলে শক্তি ও সম্পদ বৃদ্ধি করতে হবে। আর সেজন্য এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? সঞ্জয় শেঠ থামলেও কৃষ্ণেন্দু মিত্র তৎক্ষণাৎ কিছুই বললেন না। দীর্ঘ সময় এলোমেলো পায়চারি করলেন। তারপর নীরবতা ভেঙে বললেন, তাহলে এই মুহূর্তে আমার কি করণীয়? রাজা অক্ষয়াদিত্য নয়, জলেন্দুপুর যাবেন আপনি। আমি? আজ্ঞে, কারণ এটি মোক্ষম সুযোগ। ইন্দ্রনারায়ণ যুদ্ধে অংশ নিতে না চাইলে দেশদ্রোহিতার অভিযোগে তাকে তাৎক্ষণিক বন্দী করতে হবে অথবা মৃত্যুদণ্ড দিতে হবে। এরপর অনির্দিষ্টকালের জন্য জলন্দপুর জমিদারির দায়িত্ব নেবেন স্বয়ং আপনি। কিংবা যুদ্ধকালীন এই পরিস্থিতিতে আমাদের অতি বিশ্বস্ত কারো দায়িত্বে এর ভার অর্পণ করা যায়, যাতে যুদ্ধ শেষে চন্দ্রগড় নয়, জলন্দপুরের নিয়ন্ত্রণ লাভ করবে ভবানীপুর। ভবানীপুরের অবিচ্ছেদ্য অংশ বা জমিদার হিসেবে স্বীকৃতি পাবে জলেন্দ্রপুর। তবে আমাদের এই উদ্দেশ্য এখনই খুনাক্ষরেও প্রকাশ করা যাবে না। প্রকাশ পাবে যুদ্ধ শেষ হলে। সঞ্জয় শেঠ থামলেও কৃষ্ণেন্দু মিত্র কথা বললেন না। তবে তার চিন্তার জগতে মুহূর্তে তীব্র আলোড়ন সৃষ্টি হলো। সেই আলোড়ন
তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন তা বুঝে উঠতে পারছেন না। সঞ্জয় শেঠ যে কথা বলেছেন তা অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী চিন্তার পরিচায়ক। ভবানীপুরকে সত্যিকার অর্থেই স্বাধীন, শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ রাজ্যে পরিণত করতে হলে একে শক্তি ও সম্পদে সমৃদ্ধ করার কোনো বিকল্প নেই। তাছাড়া চন্দ্রগড়ের সঙ্গে ভবিষ্যতে সবসময় এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাও থাকতে পারে। যদি তাই হয় তাহলে তখন তিনি কি করবেন? সঞ্জয় শেঠ বললেন, আমি ভুল কিছু বললে আমায় ক্ষমা করবেন। আপনি মোটেই ভুল কিছু বলেননি, বরং এরকম একটি তীক্ষ্ণ ও দূরদর্শী ভাবনা কেন আমি ভাবতে পারলাম না তাই ভেবে আফসোস হচ্ছে। কিন্তু শেঠ, রাজা অক্ষয়াদিত্য জলন্দপুর যাওয়ার জন্য প্রস্তুত হয়েই আছেন, সেই সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে। তাহলে এটি কোনো সমস্যা নয়। আপনি রাজা ও রানীমাতার সঙ্গে কথা বলুন, তাদের বোঝান যে জলন্দপুরের সামান্য এক জমিদারের কাছে এই প্রস্তাব নিয়ে স্বয়ং চন্দ্রগড়ের রাজা যাওয়াটা মোটেই শোভনীয় নয়, বরং দৃষ্টিকটু ও দুর্বলতার প্রতীক। এতে অন্যান্য জমিদার ও প্রজাদের কাছে ভুল বার্তা যাবে। তারা ভাববে চন্দ্রগড়ের অভ্যন্তরীণ দুর্বলতা এখনো কাটেনি। না হলে সামান্য এক জমিদারের কাছে স্বয়ং রাজা কি করে যান? হুম, যুক্তিসঙ্গত। গম্ভীর ভঙ্গিতে মাথা দোলালেন কৃষ্ণেন্দ্র মিত্র। সঞ্জয় শেঠের কথা তার পছন্দ হয়েছে। সঞ্জয় বললেন, তাছাড়া তাকে এটিও বোঝাতে হবে যে রাজধানী চন্দ্রগড়ের থেকে বাদবাকি জমিদারদের সঙ্গে যে যুদ্ধ প্রস্তুতি কিংবা সমন্বয়ের প্রয়োজন তা রাজা অক্ষয়াদিত্য ছাড়া অন্য কারো পক্ষেই সম্ভব নয়। কারণ জমিদাররা রাজার অবর্তমানে অনেক সিদ্ধান্ত নিয়েই দ্বিধায় ভুগবে। সুতরাং এই সময়ে রাজার রাজধানীতে থাকাটাই সবচেয়ে জরুরি। সঞ্জয় শেঠের বুদ্ধি সর্ব অর্থেই পছন্দ হলো কৃষ্ণেন্দু মিত্রের। তিনি সেই রাতেই অক্ষয়াদিত্য এবং চিত্রলেখার সঙ্গে কথা বললেন। কিছু যুক্তি পাল্টা যুক্তি চললেও সেই সব অবধি কৃষ্ণেন্দু মিত্রের পরামর্শই গৃহীত হল। চিত্রলেখা বললেন, আপনি তাহলে পরশুই যাত্রা শুরু করুন, আমরা যতটা পারি এদিকটা গুছিয়ে নিই। আজ্ঞে রানীমা। আর আমিও যত দ্রুত সম্ভব জলন্দপুর পৌঁছে সেখানকার খবর আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। দুদিন বাদে জলন্দপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কৃষ্ণেন্দু মিত্র। তার সঙ্গে রয়েছেন সঞ্জয় শেঠ। যাত্রার আগের দিন অবশ্য তাদের ব্যস্ত সময় কেটেছে। অক্ষয়াদিত্য সহ রাজ্যের গুরুত্বপূর্ণ সভাসদ, বিভিন্ন জমিদার এবং তাদের সেনাপতিদের সঙ্গে তুমুল ব্যস্ত সময় কেটেছে। এই যুদ্ধে কেশবনাথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সে অক্ষয়াদিত্যের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর। বছরের পর বছর প্রতিকূল পরিস্থিতিতেও অতি গোপনে অক্ষয়াদিত্যের প্রতি সে তার আনুগত্য রক্ষা করে চলেছে। গজেন্দ্রগড় দুর্গ ষড়যন্ত্র ব্যর্থ হলেও তাতে তার ভূমিকা ছিল সক্রিয়। কেশবনাথের পিতা আদিত্যনাথ বিজয়াদিত্যের রাজসভার সদস্য থাকলেও তাকে কার্যত গুরুত্বহীন করেই রাখা হয়েছিল। কারণ চিত্রলেখা দেবীর স্বামী অমরাদিত্যের প্রতি তার অনুগত্যের কথা সর্বজন বিদিত। তারপরও কেবল এক ভারসাম্যমূলক সর্বজনগ্রাহ রাজসভার প্রমাণ রাখতেই তাকে এই সভার সদস্য করা হয়েছিল। এতদিন বাদে তিনি যেমন নতুন রাজার রাজসভায় গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, তেমনি তার পুত্র কেশবনাথও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে। এই যুদ্ধে অক্ষয়াদিত্য মূল সেনাপতির দায়িত্ব পালন করলেও কৃষ্ণেন্দ্র মিত্র এবং সঞ্জয় শেঠও ভিন্ন ভিন্ন বাহিনীর দায়িত্বে রয়েছেন। পাশাপাশি জমিদারের ক্ষুদ্র বাহিনীগুলো সংগঠিত করার দায়িত্ব পেয়েছেন কেশবনাথ। অল্প দিনেই সে তার দক্ষতার স্বাক্ষরও রেখেছে। 20,000-এরও বেশি সৈন্য ইতিমধ্যে চন্দ্রগড়ের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। এর সঙ্গে যুক্ত হবে জলন্দ্রপুরের সেনাবাহিনী। বিশেষ প্রয়োজনে আরও সৈন্য যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টাও চলছে। জমিদারদের সঙ্গে নিয়ে কেশবনাথ সেই বন্দোবস্ত করতে ব্যস্ত। অক্ষয়াদিত্য সৈনিকদের শারীরিক সক্ষমতা, তলোয়ার চালানো, তীর নিক্ষেপণ সহ নানাবিধ যুদ্ধকৌশলের বিষয়ে প্রত্যক্ষ তদারকি করছেন। চারদিকে একটা হৈ হৈ কাণ্ড। সার্বিক আয়োজন দেখে সৈন্যরাও আত্মবিশ্বাসী। তাছাড়া গোপন খবর আছে যে
রায়পুরের সেনাবাহিনী বড়জোর ১,০১৫ হতে পারে, এবং তারা এখনো অনুমানও করতে পারেনি যে চন্দ্রগড় এই অল্প সময়ে তাদের ক্ষুদ্র, অসংগঠিত ও ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থাকে এভাবে সুসংগঠিত করে এত বড় আক্রমণের প্রস্তুতি নিয়ে নিতে পারে। সার্বিক প্রস্তুতি দেখে শুনে সকলে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে জলেন্দ্রপুরের কাছ থেকে হস্তি বাহিনী পেলেই এই যুদ্ধে যে খামতিটুকু চন্দ্রগড়ের রয়েছে তাও বেশ খানিকটা কাটিয়ে ওঠা যাবে। তাছাড়া ছোট ছোট যে বজ্রাগুলো রয়েছে সেগুলো দিয়েই নৌবাহিনীর দুর্বলতাও কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। এক্ষেত্রে একটা সুবিধা অবশ্য রয়েছে। রায়পুর যেহেতু তাদের বড় বজ্রায় একসঙ্গে অনেক সৈন্য ও রসদ পারাপার করতে পারবে, সেহেতু তাদের একটি বজ্রা কোনোভাবে ডুবিয়ে দিতে পারলেই একসঙ্গে অনেক ক্ষতি সাধন করা যাবে। চন্দ্রগড়ের ক্ষেত্রে সেটি হবে না। কৃষ্ণেন্দু মিত্র তার সেনাপতি সঞ্জয় শেঠকে নিয়ে যখন জলেন্দ্রপুরের উদ্দেশ্যে চন্দ্রগড় রাজবাড়ি ত্যাগ করলেন, তখন তাদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠানেরও আয়োজন করা হলো। এ তো এককভাবে আনুষ্ঠানিক যুদ্ধযাত্রাই চন্দ্রগড়ের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধেই নির্ধারিত হবে চন্দ্রগড় তার বিস্তৃতি ছড়িয়ে কতটা বিশাল হবে, কতটা মহাপরাক্রমশালী হয়ে উঠবে। অসংখ্য মানুষের ভাগ্য এই যুদ্ধের সঙ্গে জড়িত, সুতরাং একে কিছুতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে এই যুদ্ধে জয়লাভ করতেই হবে। যাত্রার তৃতীয় দিন পথ চলতে চলতে সেই আলাপি করছিলেন কৃষ্ণেন্দু মিত্র ও সঞ্জয় শেঠ। আর মাত্র ২ দিন, তারপরে তারা পৌঁছে যাবেন জলেন্দ্রপুর। সঞ্জয় শেঠ বললেন, আমরা যদি রায়পুরকে কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করে ফেলতে পারি তাহলে এই যুদ্ধে আমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু তার আগে জলেন্দ্রপুর আর গজেন্দ্রগড় দুর্গের দখল নিতে হবে। সেখানে আমাদের সেনাবাহিনীর কৌশলগত শক্ত অবস্থান নিশ্চিত করে তারপর নদী পারাপারের উপায় নির্ধারণ করতে হবে। অন্যদিকে রায়পুরের সেনাবাহিনীর জন্য নদী পারাপারের সম্ভাব্য জায়গাগুলোতে বিপজ্জনক মরণফাঁদ তৈরি করতে হবে। আজ্ঞে, আমিও সেটাই ভাবছিলাম। আমাদের এত বড় সৈন্য সমাবেশের খবর তো আর লুকিয়ে রাখা যাবে না। এই সংবাদ কোনো না কোনোভাবে তাদের কাছে পৌঁছে যাবেই, বা হয়তো ইতিমধ্যেই গেছে। ফলে তারা যদি অগ্রগামী হয়ে চন্দ্রাবতী নদী অতিক্রম করার চেষ্টা করে তাহলে সেটি যেন তাদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিন্তু একটি কথা, বিনয়াদিত্য তো এখনো গজেন্দ্রগড় দুর্গেই রয়ে গেছেন। তাকে কি করে সামলানো হবে? আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হবে, না হলে বন্দী। আমার মনে হয় না তাকে নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু আছে। সে একজন ভীতু, মেরুদণ্ডহীন পুরুষ। এই পরিস্থিতিতে কিছু করার সামর্থ্য তার নেই, একথা অবশ্য সত্যি। তাছাড়া অরুণাদিত্যকে নিয়ে সৃজিতার ষড়যন্ত্রের কথা জানার পর তার কি অবস্থা হবে সে কথা ভাবছি। আপনার কি মনে হয় তিনি এখনো চন্দ্রগড়ের পরিস্থিতি জানেন না, বা সৃজিতা তার সঙ্গে যোগাযোগ করেনি? এই প্রশ্নে কৃষ্ণেন্দু মিত্র খানিক চুপ হয়ে রইলেন। ততক্ষণে বিকেল ঘনিয়ে এসেছে। অন্ধকার নামার আগে যৎসই একটি জায়গা দেখে সেনা ছাউনি ফেলতে হবে। তীক্ষ্ণ নজরে সেরকম একটি জায়গা খুঁজতে খুঁজতেই তিনি বললেন, এত বড় যুদ্ধ, এত প্রস্তুতি, চারদিকে অসংখ্য সমস্যার ভিড়ে এই বিষয়টি নিয়ে কেউ ভাবতেই ভুলে গিয়েছিলাম। অবশ্য তখন তো আর গজেন্দ্রগড় এত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা আমরা ভাবিনি। বরং সকলে ভেবেছিলাম আগে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন হোক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। কৃষ্ণ মিত্রের কথাই ঠিক। এই বিশাল যুদ্ধ প্রস্তুতিতে বিনয়াদিত্য, বিভাবতী কিংবা গজেন্দ্রগড় দুর্গ সেই অর্থে কারো কাছেই তেমন গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি, এমনকি ইন্দ্রনারায়ণকেও না। ফলে সকলেই ভেবেছিল আগে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ হোক, তারপর অন্যান্য বিষয় নিয়ে ভাবা যাবে। তবে এই মুহূর্তে কৃষ্ণেন্দু মিত্র আর অতটা বিচলিত নন, বরং তৃপ্ত, আনন্দিত। তার পরিকল্পনা মতোই সবকিছু এগুচ্ছে। জলেন্দ্রপুর জমিদারি নিয়ে সঞ্জয় শেঠের বুদ্ধিটা তাকে মনে মনে ভীষণ উচ্চাভিলাষী করে তুলেছে। রাতে ঘুমাতে গিয়ে অবশ্য অদ্ভুত এক স্বপ্ন দেখলেন তিনি। সেই স্বপ্নের
প্রথম অংশ স্বপ্নের মতোই সুন্দর। বিশাল স্বর্ণখচিত এক সিংহাসনে তিনি বসে আছেন। মখমলি আসনে হীরের ঝালর বসানো, হাতল দুখানা যেন ফনা তোলা উদ্যত সাপ। সম্মুখে উপবিষ্ট তারকারাজির মতো উজ্জ্বল সভাসদবৃন্দ। তারা একে একে নানান উপঢৌকন নিয়ে রাজসভায় প্রবেশ করে নিজেদের আসন অলঙ্কৃত করছেন। কুর্নিশ করছেন কৃষ্ণেন্দু মিত্রকে, যেন নতুন রাজ্য জয়ী কোনো মহাবীর মহারাজা তিনি। আজ তার রাজ্যাভিষেক। একজন মন্ত্রী তার জন্য নানা রকম মণিমুক্তোয় সুভূষিত মুকুট নিয়ে এসেছেন। সেই মুকুটের সম্মুখভাগে সোনারঙা এক শঙ্খচূড় সাপের প্রতিমূর্তি বসানো, যেন সাপটি এখনই ফনা তুলে ছোবল মারবে। কৃষ্ণেন্দু মিত্র বেদি থেকে এক ধাপ নেমে মুকুটটি মাথায় পরলেন। তারপর গিয়ে বসলেন তার সিংহাসনে। চারদিকে ফুলের সুবাস, মোহময় সঙ্গীতের সুর ভেসে আসছে। একদল অনিন্দ রূপবতী নর্তকী নৃত্য শুরু করেছে। সভাসদদের হাতের পানপাত্র নানান রঙিন পানীয়তে পরিপূর্ণ। এর চেয়ে উপভোগ্য মনোরম আর কিছু হতে পারে না। কিন্তু স্বপ্নের দ্বিতীয় অংশ ভয়াবহ। কৃষ্ণেন্দু মিত্র আচমকা আবিষ্কার করলেন কিছু একটা তাকে যেন ভীষণ অস্বস্তি দিচ্ছে। তার মাথার মুকুটটি কি আপনা আপনি নড়ছে? কিন্তু মুকুট কি করে নড়বে? মুকুটের তো আর প্রাণ নেই। তিনি বার কয়েক হাত বাড়িয়ে সেটি ঠিক করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বরং প্রচণ্ড আতঙ্কে তার শরীর হিম হয়ে এলো। মুকুটের সম্মুখভাবে থাকা শঙ্খচূড় সাপের ছোট প্রতিমূর্তিটি যেন হঠাৎ জীবন্ত হতে শুরু করেছে। ক্ষুদ্র থেকে ক্রমশ বৃহৎ আকার ধারণ করতে শুরু করেছে সে। বড় থেকে আরো বড়, আরো ভয়ানক। সরু লকলকে জিভ বের করে তীব্র শব্দে ফিস ফিস করতে লাগলো সে। সেই শব্দে উপস্থিত সভাসদরা আতঙ্কিত হয়ে গেল। প্রাণ ভয়ে ভীত হয়ে ছুটাছুটি শুরু করলো সবাই। মুহূর্তেই ফাঁকা হয়ে গেল রাজসভা। একা কৃষ্ণেন্দু মিত্র দাঁড়িয়ে রইলেন সিংহাসনের সামনে। তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। কারণ ততক্ষণে সিংহাসনের সর্পাকৃতির হাতল দুখানাও জীবন্ত ভয়াল বৃহৎ এক শঙ্খচূড়ে পরিণত হয়েছে। এখন কেবল মুহূর্তের অপেক্ষা। তারপরে ওই সাপগুলো একযুগে তাকে দর্শন করবে। এই সময়ে ঘুম ভেঙে গেল কৃষ্ণেন্দু মিত্রের। তার সারা শরীর কাঁপছে, ঘামে ভিজে গেছে বিছানা। এ তিনি কি স্বপ্ন দেখলেন? এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার মানে কি? তিনি উঠে তাঁবুর বাইরে গেলেন। তখনও ভোরের আলো পুরোপুরি ফোটেনি। সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, মাঠের ওপাশে চন্দ্রাবতী নদী। তিনি ঘোড়ায় চেপে একা একাই সেই নদীর দিকে ছুটলেন। শুনেছেন নদীর কাছে গেলে মন শান্ত হয়। তিনি দীর্ঘ সময় নদীর তীরে বসে রইলেন, কিন্তু তার মন শান্ত হলো না। বরং ফিরে এসে দেখেন সঞ্জয় শেঠ তার তাঁবুর সামনে গম্ভীর ভঙ্গিতে পায়চারি করছেন। তার চোখে মুখে কালবৈশাখীর মেঘ। সৈন্যরা সকলে যাত্রার প্রস্তুতি নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই জলন্দপুরের উদ্দেশ্যে ছুটতে শুরু করবে তারা। কিন্তু সঞ্জয় শেঠ কাউকে কোনো নির্দেশ দিচ্ছেন না। কৃষ্ণেন্দু মিত্র বললেন, কি হলো শেঠ? সৈন্যরা এখনো যাত্রা শুরু করেনি? রোদ তো উঠে গেছে। সঞ্জয় শেঠ গম্ভীর থমথমে মুখে বললেন, দুঃসংবাদ রাজা, ভয়াবহ দুঃসংবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনলেন প্রথম পর্ব। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।